সত্যজিৎ রায় বাংলা জগতে এটা শুধু একটা নাম নয়, বাঙালি জীবনে একটি আবেগের নাম। সত্যজিৎ রায়, তার হাত ধরে বাংলা চলচ্চিত্র তার স্বাবলম্বী ভাষা পেয়েছিল। 1921 সালের 2রা মে কলকাতার গড়পাড়ে তার জন্ম। পিতা সুকুমার রায়, মাতা সুপ্রভা দেবী। পিতামহ অমর কথা সাহিত্যিক উপেন্দ্রকিশোর রায় চৌধুরী। প্রথমে বালিগঞ্জ গভর্নমেন্ট, তারপর প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা করে শান্তিনিকেতনে গিয়ে স্বয়ং নন্দলাল বসুর কাছ থেকে ক্যালিগ্রাফি শেখেন তিনি। 1950 সালে লন্ডনে গিয়ে বিদেশি ছবি দেখে অনুপ্রাণিত হয়ে ঠিক করেন যে তিনি ছবি বানাবেন। দেশে ফিরে শ্রী বিধানচন্দ্র রায়ের সাহায্যে প্রথম সিনেমা পথের পাঁচালী, আর বলাই বাহুল্য, বাঙালির মনের মণিকোঠায় চিরকালের মতো স্থান করে নেন। ছোটদের জন্য লিখেছেন অজস্র ছোট গল্প, উপন্যাস ও রহস্য গল্প, যা আজও পাঠকের মন কাড়ে। চালু করেন ছোটদের মাসিক পত্রিকা সন্দেশ। তার চিরন্তন সৃষ্টি ফেলুদা, তারিণী খুড়ো আজও নিয়ে যায় আমাদের ফেলে আসা কৈশোরে। তার কিছু কালজয়ী চলচ্চিত্র সোনার কেল্লা, হীরক রাজার দেশে, গোপিকাইন বাঘাবাইন, অপুর সংসার, অরণ্যের দিন রাত্রি, আগন্তুক, গণশত্রু, মহানগর, নায়ক, পথের পাঁচালী প্রভৃতি। 1992 সালের 23শে এপ্রিল কলকাতার এক বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সাহিত্য ও চলচ্চিত্র জগতে তার আজীবন অবদানের জন্য তিনি পান ভারত সরকার প্রদত্ত পদ্মভূষণ ও ভারতরত্ন। এছাড়াও পান ফ্রান্সের সর্বোচ্চ সম্মান লিজেন অফ অনার। মৃত্যুশয্যায় তাকে ভূষিত করা হয় অস্কার লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে। আজ সত্যজিৎ রায়ের জন্ম শতবর্ষ উপলক্ষে সান্ধ্য আসরের বিনম্র নিবেদন খগম। গল্পটি আমরা নিয়েছি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত সত্যজিৎ 101 গল্প সমগ্র থেকে। গল্পটি প্রথম প্রকাশিত হয় সন্দেশ পত্রিকায় 1379 বঙ্গাব্দে। চরিত্রায়নে গল্পকথক ঋত্বিক ব্যানার্জি, ধূর্যটি বাবু অর্চিষ্মান বণিক, ইমলি বাবা ও লক্ষ্মণের চরিত্রে সংবরণ সান্যাল, ড্রাইভার ও চ্যালার চরিত্রে ঋত্বিক চক্রবর্তী। শুরু হচ্ছে খগম। পেট্রোম্যাক্সের আলোতে বসে ডিনার খাচ্ছি। সবেমাত্র ডালনা ডিমে একটা কামড় দিয়েছি, এমন সময় চৌকিদার লক্ষ্মণ এসে জিজ্ঞেস করলো, आप लोग इमली बाबा के दर्शन नहीं करेंगे? বলতে বাধ্য হলাম যে ইমলি বাবা নামটা আমাদের কাছে একেবারেই নতুন, তাই দর্শন করার প্রশ্নটা ওঠেইনি। লক্ষ্মণ বলল, जंगल विभाग से आप लोग के लिए जो जीप तैयार किया गया है ना, उसका ड्राइवर को बोलने से ही वो आपको बाबा के कुटीर में ले जाएगा। बहुत ही शांत परिवेश है। बाबा भी बहुत बड़े ज्ञानी है। बड़ी दूर दूर से लोग उनके दर्शन के लिए आते हैं। ধূর্যটি বাবু সব শুনে টুনে মন্তব্য করলেন, দেশটা বুজরুকিতে ছেয়ে যাচ্ছে। হাহ, বিশেষ করে ওই ভণ্ড সন্ন্যাসীদের সংখ্যা যেভাবে বাড়ছে দিন দিন, ওই যতই পশ্চিমে বিজ্ঞানের প্রভাব বাড়ছে, আমাদের দেশটা তত নতুন করে আবার ওই কুসংস্কারের অন্ধকারে ডুবে যাচ্ছে। হোপলেস ব্যাপার মশাই, ভাবলে মাথায় রক্ত উঠে যায়। কথাটা বলে ধূর্যটি বাবু হাত থেকে কাঁটা চামচ নামিয়ে রেখে পাশ থেকে ফ্লাই ফ্ল্যাপ বা মক্ষিকা মারণ দণ্ডটা তুলে নিয়ে
টেবিলের ওপর এক অব্যর্থ চাপড়ে একটা মশা মেরে ফেলল। ভদ্রলোকের বয়স 45 থেকে 50-এর মধ্যে, পেটে রোগা, ফর্সা, চোখা চোখা চেহারা, চোখ দুটো রীতিমতো কটা। আমার সঙ্গে আলাপেই ভরতপুরে এসে। আমি এসেছি আগ্রা হয়ে, যাব জয়পুরে মেজদার কাছে 2 সপ্তাহ ছুটি কাটাতে। ধূর্যটি বাবু আমার একদিন আগে এসেছেন। কেন এসেছেন তা এখনো খুলে বলেননি, যদিও নিছক বেড়ানো ছাড়া আর কোনো কারণ থাকতে হবে এমন কোনো কথা নেই। আমরা দুজনেই একই জিপে ঘোরাফেরা করছি। কাল এখান থেকে 22 মাইল পূবে দিগ বলে একটা জায়গায় গিয়েছিলাম সেখানকার কেল্লা আর প্রাসাদ দেখতে। 8:30টায় খাওয়া শেষ করে সামনের বারান্দায় বেতের চেয়ারে বসে চাঁদনি রাতে জঙ্গলের শোভা দেখতে দেখতে ধূর্যটি বাবুকে বললাম, ওই যে সাধু বাবার কথা বলছিল, যাবেন নাকি দেখতে? কেউটে পোষ মানে না, মানতে পারে না। ওই সাপ সম্পর্কে আমার যথেষ্ট জ্ঞান আছে। এই ছেলেবেলায় থাকতাম জলপাইগুড়িতে, নিজে হাতে অজস্র সাপ মেরেছি। কেউটে হচ্ছে বিভৎস শয়তান সাপ, পোষ মানানো অসম্ভব। কাজে সাধু বাবার খবরটা কতটা সত্যি সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে। কাল তো বিকেলে এমনিতেও কোনো প্রোগ্রাম নেই, সকালে বায়ানের কেল্লা দেখে আসার পর থেকেই তো ফ্রি। আপনার বুঝি আবার খুব ভক্তি ওই সন্ন্যাসীদের উপর? প্রশ্নটার পিছনে একটা বেশ খোঁচা রয়েছে সেটা বুঝতে পারলাম, কিন্তু আমি জবাবটা দিলাম খুব সরলভাবে। ভক্তির কথা আসছে কি করে? কারণ সাধু সংসর্গের তো কোনো সুযোগই হয়নি এখনো পর্যন্ত। হ্যাঁ, তবে কৌতূহলটা যে আছে সেটা অস্বীকার করব না। আমারও ছিল এককালে, কিন্তু একটা অভিজ্ঞতার পর থেকে আর। অভিজ্ঞতাটা হলো ধূর্যটি বাবুর নাকি ব্লাড প্রেশারের ব্যারাম। বছর 10 আগে তার জ্যাঠামশাইয়ের পাল্লায় পড়ে তিনি এক সাধু বাবা দেওয়া টোটকা ওষুধ খেয়ে নাকি 7 দিন ধরে অসহ্য পেটের যন্ত্রণায় ছটফট করছিলেন, আর তার ফলে তার রক্তের চাপও নাকি গিয়েছিল বেড়ে। সেই থেকে ধূর্যটি বাবুর ধারণা হয়েছে ভারতবর্ষের শতকরা 90% সাধুই হচ্ছে আসলে ভণ্ড অসাধু। ভদ্রলোকের বাবা বিদ্বেষটা বেশ মজার লাগছিল, তাই তাকে খানিকটা উস্কানোর জন্যই বললাম, কেউটের পোষ মানার কথা বলছেন যে, আমি আপনি পোষ মানাতে পারবো না নিশ্চয়ই, কিন্তু হিমালয়ের কোনো কোনো সাধু তো শুনেছি একেবারে বাঘের গুহায় বাঘের সঙ্গে একসঙ্গে বাস করে। শুনেছেন তো, দেখেছেন কি? স্বীকার করতেই হলো যে দেখি। দেখবেন না, এ হলো আষাঢ়ে গপ্পের দেশ মশাই। শুনবেন অনেক কিছুই, কিন্তু চাক্ষুষ দেখতে চাইলে দেখতে পাবেন না। আমাদের রামায়ণ মহাভারত দেখুন না, বলছে ইতিহাস, কিন্তু আসলে আজগুবি গপ্পের ডিপো। রাবণের 10টা মাথা, হনুমান লেজে আগুন দিয়ে লঙ্কা পুড়োচ্ছে, ভীমের অ্যাপেটাইট, ঘটোৎকচ, হিড়িম্বা, পুষ্পক রথ, কুম্ভকর্ণ, এগুলো হচ্ছে ননসেন্স বেশি কে আছে বলুন তো? আর যদি ওই সন্ন্যাসীদের ভণ্ডামির কথা বলেন, সে তো সেই পুরাকাল থেকেই চলে আসছে, অথচ সারা দেশের শিক্ষিত অশিক্ষিত লোক এই সব গিলে গিলে খাচ্ছে। বায়ানের কেল্লা দেখে রেস্ট হাউসে ফিরে লাঞ্চ ও বিশ্রাম সেরে ইমলি বাবার ডেরায় পৌঁছতে পৌঁছতে বিকেল 4টে বেজে গেল। জঙ্গলের মধ্যে একটা দিব্যি পরিষ্কার খোলা জায়গায় একটা বিরাট তেঁতুল গাছের নিচে বাবার কুটির। গাছের থেকেই বাবার নামকরণ, আর সেটা করেছে স্থানীয় লোকেরা। খেজুর পাতার ঘরে একটি মাত্র চেলার সঙ্গে নিয়ে ভাল্লুকের ছালের ওপর বসে আছেন বাবা। কুটিরের সামনে ধুনি জ্বলছে, বাবার হাতে গাঁজার কলকে। ধুনির আলোতেই দেখলাম কুটিরের একপাশে একটা দড়ি টাঙানো, তাতে একটা গামছা আর একটা কৌপিন ছাড়া ঝোলানো রয়েছে গোটা 10 সাপের খোলস। আমাদের দেখে বাবা কলকের ফাঁক দিয়ে একটু হাসলেন। ধূর্যটি বাবু ফিস ফিস করে আমায় বললেন, বৃথা সময় নষ্ট না করে আসল প্রসঙ্গে চলে যান। ওই দুধ খাওয়ার সময়টা জিজ্ঞেস করুন না। आप लोग बालकिशन से मिलना चाहते हैं? ইমলি বাবা আশ্চর্য উপায়ে আমাদের মনের কথা জেনে ফেলেছেন। কেউটের নাম যে বালকিষান সেটা আমাদের জিপের ড্রাইভার দীনদয়াল কিছুক্ষণ আগেই আমাদের বলেছে। ইমলি বাবাকে বলতেই হলো যে আমরা তার সাপের কথা শুনেছি এবং পোষা সাপের দুধ খাওয়া দেখতে আমাদের ভারী আগ্রহ।
সে সৌভাগ্য হবে কি? বালকিষণ তো রোজই সূর্যাস্তের সঙ্গে সঙ্গে আমার ডাক শুনে গর্ত থেকে বেরিয়ে এসে দুধ খেয়ে যায়। দুদিন আগে পর্যন্ত এসেছে, কিন্তু গতকাল থেকে তার তবিয়ত ঠিক নেই। আজ পুনম কি রাত, আজও সে আসবে না, আসবে আবার কাল থেকে। বাবার চেলা আরো একটা খবর দিল। ऐसे तो बाल किशन का तबीयत बहुत खराब था, उसके ऊपर कुछ चींटी ने बहुत चोट पहुंचाया। वो सब चींटी बाবার অভিশাপে মারা গেছে। কথাটা শুনে ধূর্যটি বাবু আমার দিকে আর চোখে চাইলেন। আমি কিন্তু ইমলি বাবার দিকেই দেখছিলাম। চেহারায় তেমন কোনো বিশেষত্ব নেই, পরনে সাদা একটা গেরুয়া আলখাল্লা, মাথায় জটা আছে কিন্তু তেমন জবরজং কিছু নয়। দোকানে দুটো লোহার মাকড়ি, গলায় গোটা চারেক ছোট বড় মালা, ডান কনুইয়ের ওপরে একটা তাবিজ। অন্য 5টা সাধু বাবার সঙ্গে খুব একটা তফাৎ নেই, কিন্তু তাও সন্ধ্যার পড়ন্ত আলোয় ধুনির পেছনে বসে থাকা লোকটার দিক থেকে কেন জানি চোখ ফেরাতে পারছিলাম না। কিন্তু বাবার পোষা কেউটেকেই যখন দেখা যাবে না, তখন আর বসে কি হবে? বেশি দেরি করলে আবার ফিরতে রাত হয়ে যাবে। গাড়ি আছে ঠিকই, কিন্তু জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা, তার আশেপাশে জন্তু জানোয়ারেরও অভাব নেই। তাই শেষ পর্যন্ত আর বসলাম না। বাবাকে নমস্কার করতে তিনি মুখ থেকে কোলকে না সরিয়েই চোখ বুজে মাথা হেঁট করে প্রতি নমস্কার জানালেন। আমরা দুজনে শখানেক গজ দূরে রাস্তার ধারে রাখা জিপের উদ্দেশ্যে রওনা দিলাম। কিছু আগেও চারিদিকের গাছগুলো থেকে বাসায় ফেরা পাখির কলরব শুনতে পাচ্ছিলাম। এখন সব নিস্তব্ধ। কুটির থেকে বেরিয়ে কয়েক পা গিয়ে ধূর্যটি বাবু হঠাৎ থেমে বললেন, সাপটা না হয় নাই দেখা গেল, কিন্তু তার গর্তটা একবার দেখলে হতো না? তার জন্য তো আর ইমলি বাবার কাছে যাওয়ার কোনো দরকার নেই। আমাদের ড্রাইভার দীনদয়াল তো বলেই ছিল ও গর্তটা দেখেছে। ঠিক কথা। গাড়ি থেকে দীনদয়ালকে নিয়ে আমরা এবার ফিরে এলাম। এবার কুটিরের দিকে না গিয়ে একটা বাদাম গাছের পাশ দিয়ে সরু পায়ে হাঁটা পথ ধরে খানিক দূর এগিয়ে যেতেই সামনে একটা কাঁটা ঝোপ পড়ল। দীনদয়াল বলল, उस झाड़ी के पीछे ही सांप का घर है, ऐसे देख के कुछ नहीं समझेंगे। ধূর্যটি বাবু তার কোটের পকেট থেকে একটা ছোট্ট টর্চ বের করে ঝোপের উপর আলো ফেলতেই পেছনে গর্তটা দেখা গেল। যাক, গর্তটা তাহলে সত্যিই আছে, কিন্তু সাপ? সে কি আর অসুস্থ অবস্থায় আমাদের কৌতূহল মেটানোর জন্য বাইরে বেরোবে? কিন্তু ধূর্যটি বাবুর কৌতূহল দেখলাম আমার চেয়েও বেশি। আলোয় যখন কাজ হলো না, তখন ভদ্রলোক মাটি থেকে ঢেলা কুড়িয়ে সেগুলোকে ঝোপের ওপর ফেলতে আরম্ভ করলেন। এই বাড়াবাড়িটা আমার ভালো লাগলো না। বললাম, কি হলো মশাই, আপনার দেখি রোগ চেপে গেছে। আপনি তো বিশ্বাস করছিলেন না যে সাপ আছে। ভদ্রলোক এবার একটা বেশ বড় ঢেলা হাতে তুলে নিয়ে বললেন, এখনো করছি না। যদি এই ঠেলাতেও ফল না হয়, তাহলে বুঝবো যে ওই বাবাজির সম্বন্ধে সে গাঁজাখুরি গপ্প প্রচার করা হয়েছে। লোকের ভুল যত ভাঙানো যায় ততই মঙ্গল। ঢেলাটা একটা ভারী শব্দ করে ঝোপের ওপর পড়ে কাটা সমেত পাতাগুলোকে তছনছ করে দিল। ধূর্যটি বাবু টর্চটা ধরে আছেন গর্তের ওপর। কয়েক মুহূর্ত সব চুপ। কেবল বনের মধ্যে কোথাও যেন একটা ঝিঝি সবে মাত্র ডাকতে আরম্ভ করেছে। এবার তার সঙ্গে আরো একটা শব্দ যোগ হলো, একটা শুকনো সুরহীন শীষের মতো শব্দ। তারপর পাতার খসখসানি, আর তারপর টর্চের আলোয় দেখা গেল একটা কালো মসৃণ জিনিসের খানিকটা। সেটা নড়ছে, সেটা জ্যান্ত, আর ক্রমেই সেটা গর্তের বাইরে বেরিয়ে আসছে। এবার ঝোপের পাতা নড়ে উঠল, আর তার পর মুহূর্তেই তার ফাঁক দিয়ে বেরিয়ে এলো একটা সাপের মাথা। টর্চের আলোয় দেখলাম কেউটের জল জলে চোখ, আর তার দুভাগে চেরা জিভ, যেটা বারবার মুখ থেকে বেরিয়ে এসে লিক লিক করে আবার সুরুত করে ভেতরে ঢুকে যাচ্ছে। দীনদয়াল কিছুক্ষণ থেকেই জিপে যাওয়ার জন্য তাগাদা করছিল। এবার ধরা গলায় অনুনয়ের সুরে বলল,
छोड़ दीजिए बाबू, आप तो देख लिया, आप वापस चलिए। টর্চের আলোর জন্যই বোধ হয় বালকিষাণ এখনো মাথাটা বের করে আমাদের দিকে চেয়ে আছে আর মাঝে মাঝে জিভ বার করছে। আমি সাপ দেখেছি অনেক, কিন্তু এত কাছ থেকে এভাবে কাল কেউটে কখনো দেখিনি। আর কেউটের আক্রমণের চেষ্টা না করে চুপচাপ চেয়ে রয়েছে এমনও কখনো দেখিনি। হঠাৎ টর্চের আলোটা কেঁপে উঠে সাপের উপর থেকে সরে গেল। তারপর যে কাণ্ডটা ঘটল সেটার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। ধূর্যটিবাবু হঠাৎ একটা পাথরের টুকরো তুলে নিয়ে চোখের নিমেষে সেটা বালকিষাণের মাথার উপর তাক করে ছুঁড়ে মারলেন। আর তারপরেই পরপর আরো দুটো। একটা বিশ্রী আশঙ্কায় দিশেহারা হয়ে আমি বলে উঠলাম, এটা কি করলেন ধূর্যটিবাবু? ভদ্রলোক আমার পাশে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে চাপা গলায় বেশ উল্লাসের সঙ্গেই বললেন, One কেউটে less. One কেউটে less. দীনদয়াল হাঁ করে বিস্ফারিত চোখে ছোপটার দিকে চেয়ে আছে। ধূর্যটিবাবুর হাত থেকে টর্চটা নিয়ে আমি এবার গর্তের উপর আলো ফেললাম। বালকিষণের অসার দেহের খানিকটা অংশ দেখা যাচ্ছে। ছোপের পাতায় লেগে রয়েছে সাপের মাথা থেকে ছিটকিয়ে বেরোনো খানিকটা রক্ত। এর মধ্যে কখন যে ইমলি বাবা আর তার চেলা এসে আমাদের পেছনে এসে দাঁড়িয়েছে তা বুঝতেই পারিনি। ধূর্যটিবাবুই প্রথম পেছনে ফিরলেন। তারপর আমিও ঘুরে দেখি বাবা হাতে একটা যষ্ঠি নিয়ে আমাদের থেকে হাত 10 দূরে একটা বেঁটে খেজুর গাছের পাশে দাঁড়িয়ে ধূর্যটিবাবুর দিকে এক দৃষ্টে চেয়ে আছে। বাবা যে এত লম্বা সেটা বসা অবস্থায় বুঝতে পারিনি, আর তার চোখের চাহনির বর্ণনা দেওয়ার ক্ষমতা আমার নেই। শুধু এইটুকুই বলতে পারি যে বিস্ময়, ক্রোধ আর বিদ্বেষ মেশানো এমন চাহনি আমি কারো চোখে দেখিনি। বাবার ডান হাতটা এবার সামনের দিকে উঠে এলো। এখন সেটা নির্দেশ করছে ধূর্যটিবাবুর দিকে। হাতের তর্জনীটা এবার সামনের দিকে বেরিয়ে এসে সেটা নির্দেশটা আরো স্পষ্ট করে দিল। এই প্রথম দেখলাম বাবার আঙুলের এক একটি নখ প্রায় 2 ইঞ্চি লম্বা। কার কথা মনে পড়ছে বাবাকে দেখে? ছেলেবেলায় দেখা বিডিং স্ট্রিটে আমার মামার বাড়ির দেয়ালে টাঙানো রবি বর্মার আঁকা একটা ছবি। দুর্বাসা মুনি অভিশাপ দিচ্ছেন শকুন্তলাকে, ঠিক এইভাবে হাত তোলা, চোখে ঠিক একই চাহনি। কিন্তু অভিশাপের কথা কিছু বললেন না ইমলি বাবা। তার গম্ভীর চাপা গলায় হিন্দিতে বললেন, একটা বালকিষণ গেছে তো তাতে কি হলো, আরেকটা আসবে। বালকিষণের মৃত্যু নেই। বালকিষণ আমার। ধূর্যটিবাবু তার ধুলো মাখা হাত রুমালে মুছে আমার দিকে তাকিয়ে ফিরে বললেন, চলে আসুন। আমরা 3 জন গিয়ে উঠলাম জিপে। রেস্ট হাউসে ফেরার পথে ধূর্যটিবাবুকে গুম হয়ে বসে থাকতে দেখে একটা কথা না বলে পারলাম না। বললাম, সাপটা যখন লোকটার পোষা আর আপনার কোনো অনিষ্টও করছিল না, তখন ওটাকে মারতে গেলেন কেন? ভেবেছিলাম ভদ্রলোক বুঝি সাপ আর সাধুদের আরো কিছু কড়া কথা শুনিয়ে নিজের কুকীর্তি সমর্থন করার চেষ্টা করবেন, কিন্তু তিনি সেসব কিছুই না করে উল্টে আমাকে একটা সম্পূর্ণ অবান্তর প্রশ্ন করে বসলেন। খগম কে বলুন তো মশাই? খগম? খগম নামটা আবছা আবছা চেনা মনে হচ্ছে ঠিকই, কিন্তু কোথায় শুনেছি বা পড়েছি মনে পড়ল না। ধূর্যটিবাবু আরো 2 আপন মনে খগম খগম করে শেষটায় চুপ করে গেলেন। রেস্ট হাউসে যখন পৌঁছলাম তখন বাজে 6:30। এমনি বাবার চেহারাটা মাঝে মাঝে মনে পড়ছে। দুর্বাসার মতো চোখ পাকিয়ে হাত তুলে রয়েছেন ধূর্যটিবাবুর দিকে। ভদ্রলোকের যে কেন এমন মতিভ্রম হলো তা কে জানে। ডিনারে লক্ষ্মণ মুরগির কারি রেঁধেছিল, আর তার সঙ্গে ঘিয়ে ভাজা হাতের রুটি আর উড়ুৎকা ডাল। সারাদিনের ঘোরাফেরার পর খিদেটা দিব্যি হয়। কলকাতায় রাত্রে যা খাই তার ডবল খেয়ে ফেলি অক্লেশে।
ধূর্যটিবাবু ছোটখাটো মানুষ হলে কি হবে, তিনিও বেশ ভালোই খেতে পারেন। কিন্তু আজ মনে হলো ভদ্রলোকের খিদে নেই। শরীর খারাপ লাগছে কিনা জিজ্ঞেস করাতে কিছু বললেন না। আমি বললাম, আপনি কি বালকিশনের কথা ভেবে এখনো আক্ষেপ করছেন? ধূর্যটিবাবু আমার কথায় মুখ খুললেন বটে, কিন্তু যা বললেন সেটাকে আমার প্রশ্নের উত্তর বলা চলে না। পেট্রোম্যাক্সের দিকে এক দৃষ্টে তাকিয়ে থেকে গলাটা ভীষণ সরু আর মোলায়েম করে বললেন, সাপটা ফিসফিস করছিল, ফিসফিস ফিসফিস। আমি হেসে বললাম, ফিস ফিস না ফোঁস ফোঁস? ধূর্যটিবাবু আলোর দিক থেকে চোখ না সরিয়ে মাথা নেড়ে বললেন, না, ফিসফিস। সাপের ভাষা, সাপের শীষ, ফিসফিস ফিসফিস। কথাটা বলে ভদ্রলোক নিচের জিভের ফাঁক দিয়ে সাপের শীষের মতো শব্দ করতে লাগলেন কয়েকবার। তারপর আবার ছড়া কাটার ভঙ্গিতে মাথা নেড়ে নেড়ে বললেন, সাপের ভাষা, সাপের শীষ, ফিসফিস ফিসফিস। বালকিশনের বিষম বিষ, ফিসফিস ফিসফিস। এটা কি ছাগলের দুধ? শেষ কথাটা অবশ্যই ছড়ার অংশ নয়, সেটা হলো সামনে প্লেটে রাখা পুডিংকে উদ্দেশ্য করে। লক্ষ্মণ শুধু দুধটা বুঝে, ছাগল টাগল কিছু না বুঝে বলল, हाँ बाबू, दूध है और अंडे भी है। দুধ আর ডিম দিয়ে যে পুডিং হয় সেটা কে না জানে। ধূর্যটিবাবু লোকটা স্বভাবতই একটু খামখেয়ালি ও ছিটগ্রস্ত, কিন্তু ওর আজকের হাবভাবটা একটু বাড়াবাড়ি মনে হচ্ছিল। তিনি নিজেই হয়তো সেটা বুঝতে পেরে যেন জোর করে নিজেকে একটু সামলে নিয়ে বললেন, না, বড় বেশি রোদে ঘোরা হয়ে গেছে কদিন, তাই বোধহয় মাথাটা একটু। যাই হোক, কাল থেকে একটু সাবধানে থাকতে হবে। আজ শীতটা বেশ জাঁকিয়ে পড়েছে, তাই খাবার পরে আর বাইরে না বসে ঘরে গিয়ে আমার সুটকেসটা গোছাতে লাগলাম। কাল সন্ধ্যের ট্রেনে ভরতপুর ছাড়ব। মাঝরাত্রিরে সাওয়াই মাধোপুরে চেঞ্জ, ভোর 5টায় জয়পুর পৌঁছানো। অন্তত এটাই ছিল আমার প্ল্যান, কিন্তু সে প্ল্যান ভেস্তে গেল। কেন এমন হলো সেটাই এখন বলতে চলেছি। এই ঘটনা যে সকলে বিশ্বাস করবে না সেটা জানি। প্রমাণ যাতে হতে পারত সেই জিনিসটা ইংলি বাবার কুটিরের 50 হাত উত্তরে হয়তো এখনো মাটিতে পড়ে আছে। যাকে এখন ঘটনায় আসা যাক। সুটকেস গুছিয়ে লণ্ঠনটাকে কমিয়ে ড্রেসিং টেবিলের আড়ালে রেখে রাতের পোশাক পরে বিছানায় উঠতে যাব, এমন সময় পুবদিকের দরজায় টোকা পড়ল। এই দরজার পিছনে ধূর্যটিবাবুর ঘর। দরজা খুলতেই ভদ্রলোক চাপা গলায় প্রশ্ন করলেন, আপনার কাছে ফ্লিট জাতীয় কিছু আছে, কিংবা এই মশা তাড়ানোর জন্য কোনো ওষুধ? আমি বললাম, মশা এলো কোত্থেকে? আপনার ঘরের জানলা দরজায় জাল দেওয়া নেই? তা আছে, তবে তাও কি যেন কামড়াচ্ছে। সেটা টের পাচ্ছেন আপনি? হাতে মুখে দাগ হয়ে যাচ্ছে একদম। দরজার মুখটায় অন্ধকার, তাই ভদ্রলোকের চেহারাটা ভালো করে দেখতে পাচ্ছিলাম না। বললাম, ভেতরে আসুন, দেখি কি দাগ হলো। ধূর্যটিবাবু ঘরের ভেতরে এলেন। লণ্ঠনটা সামনে তুলে ধরতেই দাগগুলো দেখতে পেলাম। রুহিতন মার্কা কালশিটের মতো দাগ। এই জিনিস আগে কখনো দেখিনি, আর দেখে মোটেই ভালো লাগলো না। বললাম, বিদঘুটে ব্যারাম বাঁধিয়েছেন, অ্যালার্জি থেকে হতে পারে। কাল সকালে উঠেই ডাক্তারের খোঁজ করতে হবে। আপনি বরং ঘুমোতে চেষ্টা করুন,
ও নিয়ে আর ভাববেন না। আর এটা পোকার ব্যাপার নয়, অন্য কিছু। যন্ত্রণা হচ্ছে কি? তাও ভালো, যান শুয়ে পড়ুন। ভদ্রলোক চলে গেলেন, আর আমিও বিছানায় উঠে কম্বলের তলায় ঢুকে পড়লাম। রাত্রে ঘুমোবার আগে বিছানায় শুয়ে বই পড়ার অভ্যেস। এখানে লণ্ঠনের আলোয় সেটা আর পড়া সম্ভব হলো না। আর সত্যি বলতে কি, সেটা প্রয়োজনও নেই। সারাদিনে ক্লান্তির পর বালিশে মাথা দেবার 10 মিনিটের মধ্যে ঘুম এসে যায়। কিন্তু আজ সেটা হলো না। একটা গাড়ির শব্দে তন্দ্রা ভেঙে গেল। সাহেবের গলা শুনতে পাচ্ছি, আর একটা অচেনা কুকুরের ডাক। টুরিস্ট এসছে রেস্ট হাউসে। কুকুরটা ধমক খেয়ে চেঁচানো থামালো। সাহেবরাও বোধহয় ঘরে ঢুকে পড়েছে। আবার সব নিস্তব্ধ, কেবল বাইরে ঝিঝি ডাকছে। না, শুধু তো ঝিঝির আওয়াজ নয়, তাছাড়াও আর একটা শব্দ পাচ্ছি। আমার পূব দিকের প্রতিবেশী এখনো সজাগ, শুধু সজাগ নয়, সচল। তার পায়ের শব্দ পাচ্ছি। অন্ধকার ঘরে ভদ্রলোক পায়চারি করছেন কেন? এই প্রথম আমার সন্দেহ হলো যে ভদ্রলোকের মাথায় হয়তো ছিটেরও বেশি কিছু আছে। তার সঙ্গে আলাপ আমার মাত্র 2 দিনের। তিনি নিজে যা বলেছেন তার বাইরে তার সম্বন্ধে আমি কিছুই জানি না। সত্যি বলতে কি, মাত্র কয়েক ঘন্টা আগে পর্যন্ত যাকে পাগলামো বলে, তার কিন্তু কোনো লক্ষ্য আমি ধূর্যটিবাবুর মধ্যে দেখিনি। না, ভদ্রলোকের শরীরটাই বোধহয় খারাপ হয়েছে। কাল একজন ডাক্তারের খোঁজ করা অবশ্য কর্তব্য। আমার ঘড়ি রেডিয়াম ডায়ালে তখন বলছে 11:15। পুবের দরজায় আবার টোকা। এবার বিছানা থেকে না উঠেই একটা হাঁক দিলাম। কি ব্যাপার ধূর্যটিবাবু? কি বলছেন? বুঝলাম ভদ্রলোকের কথা আটকে গেছে। এ তো আচ্ছা ফ্যাসাদে পড়া গেল দেখছি। আবার বললাম, কি বলছেন ঠিক করে বলুন। শুনবেন একটু? অগত্যা উঠলাম। দরজা খুলতে ভদ্রলোক এমন একটা ছেলে মানুষের মতো প্রশ্ন করলেন যে আমার বেশ বিরক্তিই লাগলো। আচ্ছা, সাপ কি দন্তেশ্ব? আমি আমার বিরক্তি লুকোবার কোনো চেষ্টা করলাম না। আপনি এইটে জানবার জন্য এত রাত্রে দরজা ধাক্কালেন? দন্তেশ্ব? আগে হ্যাঁ, সাপ মানে যখন সর্প স্নেক তখন দন্তেশ্ব। আর তালব্যস্য? সেটা অন্য সাপ। তার মানে অভিশাপ? হ্যাঁ, অভিশাপ। থ্যাংক ইউ। শুয়ে পড়ুন। ভদ্রলোকের অবস্থা দেখে আমার একটু একটু মায়া হচ্ছিল। বললাম, আপনাকে বরং একটু ঘুমের ওষুধ দিই? ও জিনিসটা আছে আমার কাছে, খাবেন? না, শীতকালে এমনিতেই ঘুমাই। শুধু সন্ধ্যা সূর্যাস্তের সময়। ভদ্রলোককে বাধা দিয়ে বললাম, আচ্ছা আপনার জিভে কিছু হয়েছে নাকি দুর্যোগীবাবু? কথা আটকে যাচ্ছে কেন? দিন তো আপনার টর্চটা একবার। ভদ্রলোকের পিছন পিছন আমি ওর ঘরে ঢুকলাম। টর্চটা ড্রেসিং টেবিলের উপর রাখা ছিল। সেটা জেলে ভদ্রলোকের মুখের সামনে ধরতেই তিনি হাঁ করে জিভটা বার করে দিলেন। জিভে যে কিছু একটা হয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। একটা সরু লাল দাগ ডগা থেকে শুরু করে জিভের মাঝখান পর্যন্ত চলে গেছে। এটাতেও যন্ত্রণা নেই বলছেন? কই না তো। কি যে ব্যারাম বাঁধিয়ে বসেছেন ভদ্রলোক, সেটা আমার বোঝার সাধ্য নেই। এবারে ভদ্রলোকের খাটের দিকে চোখ গেল। বিছানার পরিপাটি ভাব দেখে বুঝলাম তিনি এখনো পর্যন্ত খাটে ওঠেননি। বেশ কড়া সুরে বললাম, আপনাকে শুতে দেখে তারপর আমি নিজের ঘরে যাব। আর জোরহাত করে অনুরোধ করছি, আর দরজা ধাক্কাবেন না।
কাল ট্রেনে ঘুম হবে না জানি, তাই আজকে রাতটা ঘুমিয়ে নিতে চাই। ভদ্রলোক কিন্তু খাটের দিকে যাওয়ার কোনো রকম আগ্রহ দেখালেন না। স্লিপিং স্যুট পরে দাঁড়িয়ে আছেন আর মাঝে মাঝে ঠোঁট ফাঁক করে শীষ দেওয়ার মতো আওয়াজ করছেন। আমি আসবার সময় কম্বলটা গায়ে জড়িয়ে এসেছি, অথচ ধূর্যটিবাবু দিব্যি গরম টরম কিচ্ছু না পরে দাঁড়িয়ে আছেন। আরেকবার তাকে বিছানায় শুতে বলেও যখন কোনো ফল হলো না, তখন বুঝলাম ওর হাতটা ধরে টেনে নিয়ে জোর করে শুইয়ে দেওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই। তিনি যদি অবাধ্য শিশু হতে চান, আমাকেও তার গুরুজনের ভূমিকা নিতেই হবে। কিন্তু তার হাতটা ধরা মাত্র আমার শরীরে এমন একটা প্রতিক্রিয়া হলো, আমি চমকে 3 হাত পিছিয়ে গেলাম। ধূর্যটিবাবুর শরীর বরফের মতো ঠান্ডা। জ্যান্ত মানুষের শরীর যে এত ঠান্ডা হতে পারে, এ আমি কল্পনাই করতে পারিনি। আমার অবস্থা দেখি বোধহয় ধূর্যটিবাবুর ঠোঁটের কোণে একটা হাসির ভাব ফুটে উঠল। তার কটা চোখ দিয়ে তিনি এখন আমার দিকে তাকিয়ে মিচকি মিচকি হাসছেন। আমি ধরা গলায় বললাম, আপনার কি হয়েছে বলুন তো? ধূর্যটিবাবু আমার দিক থেকে চোখ সরালেন না, এক দৃষ্টে চেয়ে আছেন প্রায় মিনিট খানেক ধরে। অবাক হয়ে দেখলাম যে একটি বারও তার চোখের পাতা পড়ল না। এরই মধ্যে তার জিভটা বার কয়েক ঠোঁটের ফাঁক দিয়ে বেরোলো। তারপর তিনি ফিস ফিস গলায় বললেন, বাবা ডাকছে, বালকিষান, বালকিষান, বাবা ডাকছে। তারপর ভদ্রলোকের হাঁটু ভাঁজ হয়ে গেল। প্রথমে তিনি হাঁটু গেড়ে বসলেন, তারপর শরীরটাকে সামনে এগিয়ে দিয়ে মাটিতে উপুর হয়ে শুয়ে কনুইয়ের ওপর ভর দিয়ে নিজেকে হেঁচড়ে টেনে নিয়ে খাটের তলায় অন্ধকারে চলে গেলেন। আমি বেশ বুঝতে পারছিলাম যে আমার সমস্ত শরীর ঘামে ভিজে গেছে, হাত পা ঠক ঠক করে কাঁপছে। আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না। ভদ্রলোক সম্বন্ধে দুশ্চিন্তা কেটে গিয়ে এখন যেটা অনুভব করছি, সেটা অবিশ্বাস আর আতঙ্কে মেশানো একটা অদ্ভুত ভয়াবহ ভাব। নিজের ঘরে ফিরে এলাম। দরজাটা বন্ধ করে খিল লাগিয়ে আপাদমস্তক কম্বল মুড়ি দিয়ে কিছুক্ষণ শুয়ে থাকার পর কাঁপুনিটা কমলো, চিন্তাটাও একটু পরিষ্কার হলো। ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে এবং চোখের সামনে যা ঘটতে দেখছি, তা থেকে কি সিদ্ধান্তে পৌঁছানো যায় সেটা একবার ভেবে দেখলাম। আজ বিকেলে আমার সামনে ধূর্যটিবাবু ইমলি বাবার পোশাক কেউটেকে পাথরের ঘায়ে মেরে ফেললেন। তারপরে ইমলি বাবা ধূর্যটিবাবুর দিকে আঙুল দেখিয়ে বললেন, একটা বালকিষান গেছে, তার জায়গায় আর একটা বালকিষান আসবে। এই দ্বিতীয় বালকিষান কি সাপ না মানুষ, নাকি সাপ হয়ে যাওয়া মানুষ? ধূর্যটিবাবুর সর্বাঙ্গে চাকা চাকা দাগগুলো কিসের? আর জিভের দাগটা, সেটা কি দুভাগে ভাগ হয়ে যাওয়ার আগের অবস্থা? তার শরীরে এত ঠান্ডা কেন? তিনি খাটে না শুয়ে খাটের তলায় ঢুকলেন কেন? হঠাৎ বিদ্যুতের ঝলকের মতো একটা জিনিস মনে পড়ে গেল, খগম। ধূর্যটিবাবু জিজ্ঞেস করছিলেন খগমের কথা। নামটা চেনা চেনা লাগছিল, কিন্তু বুঝতে পারিনি। এখন মনে পড়ে গেছে, ছেলেবেলায় পড়া মহাভারতের একটা গল্প। খগম নামে এক তপস্বী ছিলেন। তার সাপে তার বন্ধু সহস্রপাদ মুনি ঠোঁড়া সাপ হয়ে যান। খগম, সাপ, অভিশাপ সব মিলে যাচ্ছে। তবে তিনি হয়েছিলেন ঢোঁড়া। আর ইনি কি? আমার দরজায় আবার কে যেন ধাক্কা দিচ্ছে। এবার উপর দিকে নয়, তলার দিকে, চৌখাটের ঠিক উপরে। একবার, দুবার, 3 বার। আমি বিছানা থেকে নড়লাম না। দরজা আমি খুলব না, আর না। আওয়াজ বন্ধ হলো। আমি দম বন্ধ করে কান পেতে আছি। এবার কানে এলো এক শীষের শব্দ। দরজার কাছ থেকে ক্রমে সেটা দূরে সরে গেল। এবার আমার নিজের হৃদস্পন্দন ছাড়া আর কোনো শব্দ নেই। ওটা কি? একটা চি চি শব্দ, একটা তীক্ষ্ণ মিহি আর্তনাদ।
ইঁদুর নাকি? আর্তনাদ ক্রমে মিলিয়ে এসে আবার নিস্তব্ধতা। 10 মিনিট গেল, ঘড়ি দেখলাম 1:45 বাজে। একটা দরজা খোলার শব্দ। পাশের ঘরে ধূর্যটিবাবু বারান্দায় যাওয়ার দরজাটা খুলছেন। আমার ঘরের যেদিকে জানলা, বারান্দায় যাওয়ার দরজাও সেই দিকে। ধূর্যটিবাবুর ঘরেও তাই। বারান্দা থেকে নেমে 20 হাত গেলেই গাছপালা শুরু হয়। ধূর্যটিবাবু বারান্দায় বেরিয়েছেন। কোথায় যাচ্ছেন তিনি? কি মতলব তার? আমি এক দৃষ্টে জানলার দিকে চেয়ে রইলাম। শীষের শব্দ পাচ্ছি, সেটা ক্রমশ বাড়ছে। এবার সেটা ঠিক আমার জানলার বাইরে। জানলাটা ভাগ্যিস জালে ঢাকা, নইলে কি একটা জিনিস যেন জানলার তলার থেকে পড়ে উঠছে। খানিকটা উঠে থেমে গেল। একটা মাথা, লণ্ঠনের আবছা আলোয় দুটো জল জলে কটা চোখ। নিষ্পলক দৃষ্টিতে তার চোখ দুটো আমার দিকে চেয়ে আছে। মিনিট খানেক এইভাবে থাকার পর একটা কুকুরের ডাক শোনা মাত্র মাথার বাঁ দিকে ঘুরে পরক্ষণেই আবার নিচের দিকে নেমে অদৃশ্য হয়ে গেল। কুকুরটা ডাকছে, পরিত্রাহী চিৎকার। এবার একটা ঘুম জড়ানো সাহেবী গলায় ধমকের আওয়াজ পেলাম। একটা কাতর গোঙানির সঙ্গে কুকুরের ডাকটা থেমে গেল। তারপর আর কোনো শব্দ নেই। আমি মিনিট 10 ইন্দ্রিয়গুলোকে সজাগ করে শুয়ে রইলাম। কানের মধ্যে আজই রাত্রে শোনা একটা ছড়া বারবার আসছে। সাপের ভাষা, সাপের শীষ, ফিস ফিস, ফিস ফিস, বাল কিষানের বিষম বিষ, ফিস ফিস, ফিস ফিস। ক্রমে শেষ ছড়াটাও মিলিয়ে গেল। বুঝতে পারলাম একটা ঝিমঝিমে অবসন্ন ভাব আমাকে ঘুমের দিকে টেনে নিয়ে যাচ্ছে। ঘুমটা ভাঙলো সাহেবদের চেঁচামেচিতে। ঘড়িতে দেখি 6টা বাজতে 10। কিছু একটা গন্ডগোল বেঁধেছে। তাড়াতাড়ি উঠে গায়ে একটা গরম কাপড় চাপিয়ে বাইরে এসে শ্বেতাঙ্গ আগন্তুকদের সাক্ষাৎ পেলাম। 2 যুবক, আমেরিকান, ডাকনাম ব্রুস আর মাইকেল। তাদের পোষা কুকুরটা কাল রাত্রে মারা গেছে। কুকুরটাকে নিজেদের ঘরেই নিয়ে শুয়েছিল, তবে দরজা বন্ধ করেনি। ওরা সন্দেহ করছে রাত্রে বিছে বা সাপ জাতীয় বিষাক্ত কিছু এসে কামড়ানোর ফলে এই দশা। মাইকেলের ধারণা কাঁকড়া বিছে, কারণ শীতকালে সাপ বেরোয় না, সেটা সকলেই জানে। আমি আর কুকুরের ওপর সময় নষ্ট না করে বারান্দার উল্টো দিকে ধূর্যটিবাবুর ঘরের সামনে গিয়ে হাজির হলাম। দরজা খোলা রয়েছে, কিন্তু ঘরের মালিক নেই। লক্ষ্মণ রোজ ভোর 5:30টায় উঠে উনুন ধরিয়ে চায়ের জল গরম করে। তাকে জিজ্ঞেস করাতে সে বলল ধূর্যটিবাবুকে দেখেনি। নানা রকম আশঙ্কা মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। যে করে হোক ভদ্রলোককে খুঁজে বের করতেই হবে। সারা দুপুর রেস্ট হাউসের আশেপাশে ঘোরাফেরা করলাম। জিপটা আমার আদেশ মতোই আবার বিকেলে এসে হাজির হলো। একটা মতলব ছিল মাথায়, মন বলছিল সেটাই হয়তো ফল হবে। ড্রাইভারকে বললাম, ইমলি বাবার কাছে চলো। কাল যেমন সময়ে এসেছিলাম, আজও প্রায় একই সময়ে এসে পৌঁছলাম বাবার কুটিরে। বাবা কালকের মতো ধুনি জ্বালিয়ে বসে আছেন। শিষ্য আজ আরো 2টি বেড়েছে, তার মধ্যে একজন মাঝবয়সী, অন্যটি ছোকরা। বাবা আমাকে দেখেই ঘাড় বেঁকিয়ে নমস্কার জানালেন। কালকে সে ভস্য করা চাহনির সঙ্গে আজকের চাহনির কোনো মিল নেই। আমি আর সময় নষ্ট না করে বাবাকে সরাসরি জিজ্ঞেস করলাম, আমার সঙ্গে কাল যে ভদ্রলোকটি এসেছিলেন তার কোনো খবর দিতে পারবেন কি? বাবার মুখ প্রসন্ন হাসিতে ভরে গেল। বললেন, খবর আছে বই কি? তোমার দোস্ত আমার আশা পূরণ করেছে। সে আমার বালি কিষণকে আবার ফিরিয়ে এনেছে। এই প্রথম চোখে পড়ল বাবার ডান পাশে রাখা রয়েছে একটা পাথরের বাটি। সেই বাটিতে যে সাদা তরল পদার্থটি রয়েছে সেটা দুধ ছাড়া আর কিছুই নয়।
কিন্তু সাপ আর দুধের বাটি দেখতে তো আমি এত দূর আসিনি। আমি এসেছি ধূর্যটি প্রসাদ বসুর খোঁজে। লোকটা তো আর হাওয়ায় মিলিয়ে যেতে পারেন না। তার অস্তিত্বের একটা চিহ্ন যদি দেখতে পেতাম তবু খানিকটা নিশ্চিন্ত হওয়া যেত। ইমলি বাবা মানুষের মনের কথা বুঝে ফেলতে পারেন, এটা আগেও দেখেছি। গাঁজার কলকেতে বড় রকম একটা টান দিয়ে সেটা পাশের প্রৌঢ় চেলার হাতে চালান করে বললেন, তোমার বন্ধুকে তো তুমি আর আগের মতো ফিরে পাবে না, তবে তার স্মৃতিচিহ্ন সে রেখে গেছে। সেটা তুমি বালকিষানের ডেরার 50 পা দক্ষিণে পাবে। সাবধানে যেও, অনেক কাটা গাছ পড়বে পথে। বাবার কথা মতো গেলাম বালকৃষ্ণের গর্তের কাছে। সে গর্তে এখন সাপ আছে কিনা সেটা জানার আমার বিন্দু মাত্র কৌতূহল নেই। আকাশে ডুবুডুবু সূর্যের দিকে চেয়ে হিসেব করে দক্ষিণ দিক ধরে এগিয়ে গেলাম। ঘাস, কাঁটা ঝোপ, পাথরের টুকরো আর চোর কাঁটার ভেতর দিয়ে গুনে গুনে 50 পা এগিয়ে গিয়ে একটা অর্জুন গাছের কুড়ির ধারে যে জিনিসটা পড়ে থাকতে দেখলাম, সেরকম জিনিস এই কয়েক মিনিট আগে ইমলি বাবার কুটিরে দড়ি থেকে ঝুলতে দেখে এসেছি। সেটা একটা খোলস। সারা খোলসের ওপর রুহিতন মার্কা নকশা। সাপের খোলস কি? না, তা নয়। সাপের শরীর এত চওড়া হয়? আর তার দুপাশ দিয়ে কি দুটো হাত আর তলা দিয়ে একজোড়া পা বেরোয়? আসলে সেটা একটা মানুষের খোলস। সেই মানুষটা এখন আর মানুষ নেই। সে এখন ওই গর্তের মধ্যে কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছে। সে যাতে কেউটে, তার দাঁতে বিষ। ওই যে তার শীষ শুরু হলো, ওই যে সূর্য ডুবলো, আর ওই যে বালকিষান, ইমলি বাবা ডাকছে, বালকিষান, বালকিষান।